আসসালামু আলাইকুম। আমি জানি যে অনলাইনে বা এখন বাংলাদেশের যে পরিস্থিতি বা যে ইস্যুগুলো খুব আমরা উচ্চকিত, যেগুলো নিয়ে আমরা খুবই আপসেট। মূলত জাফর ইকবাল স্যারকে যেভাবে অপমান কিংবা অপদস্থ করা হয়েছে, যে সিলেট ৩ আসনের যিনি এমপি রয়েছেন, মাহমুদুস সামাদ চৌধুরী, খুব সম্ভবত কয়েস কয়েস চৌধুরী। তো তিনি বা তার যে বাহিনী যেভাবে অপমান করলো, জাফর ইকবাল স্যারকে যেভাবে গালাগাল করলো, আমরা এগুলো অনলাইনে দেখেছি, আমরা ফেসবুকে দেখেছি। আমরা স্বাভাবিকভাবে খুবই আপসেট যে মুক্তিযুদ্ধের পক্ষে যিনি এত বড় একজন সৈনিক, যিনি আপনার দশকের পর দশক যিনি মুক্তিযুদ্ধ নিয়ে এভাবে সংগ্রাম করে গেলেন, একটা প্রজন্মকে তিনি গড়ে তুললেন, তাকে যখন তার অবস্থাটা যখন এই অবস্থা হয়ে দাঁড়ায়, তখন আমাদের মতো সামান্য মানুষ কিংবা আমাদের মতো কি বলবো, একেবারে নগণ্য যারা মানুষ, তারা খুবই শঙ্কিত হয়ে পড়ি যে আমাদের আসলে ভবিষ্যৎটা কেমন। তারপরেও আমি বলবো যে এটা জাফর ইকবাল স্যার কিংবা আগের প্রজন্মর যাদের হাত ধরে আমরা এই পথে এসেছি বা শিখেছি, তাদেরই শিক্ষা যে হতাশ হওয়া চলবে না। আসলে হতাশাটা এখন বিলাসিতার মতো। রোম একদিনে তৈরি হয়নি, ইংল্যান্ড একদিনে তৈরি হয়নি, আমেরিকা একদিনে তৈরি হয়নি, অস্ট্রেলিয়া একদিনে তৈরি হয়নি, কানাডা একদিনে তৈরি হয়নি। আজকে যে তাদের এই যে উন্নতির শিখর, আজকে যে ওয়েস্টার্ন কান্ট্রির যে ফিলোসফিগুলো আমরা দেখি, যে ওয়েস্টার্ন কান্ট্রির যে আমরা যে পুরো প্রক্রিয়াটা দেখি, যে প্রসেসটা দেখি, তাদের আইন বলেন, বিজ্ঞান বলেন, এই যে উন্নতির চরম শিখরে তারা পৌঁছেছে, সেটা একদিনে হয়নি। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের জন্মের পরে, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পরে, এটা 4 দশক, সময়টা হয়তো খুব বেশি নয়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাবই। তো আমরা জাফর স্যারদের পরে আমরা স্ট্রাগলটা করছি, আমরা এখন ছড়াচ্ছি এইসব কথা, আমরা এখন মুক্তিযুদ্ধের কথা বলছি, আমাদের পরে আমরা যাদেরকে শিখিয়ে যাচ্ছি তারা বলবে দিস ইজ দ্য প্রসেস। আমাদেরকেও এখন অনলাইনে বিভিন্ন ট্রাবলের সম্মুখীন হতে হচ্ছে, আমাদেরকে নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, কিন্তু আমরা সেগুলোতে কখনো দমে যাই না। এই কারণে দমে যাই না যে দমে খেলেই তো দমে গেলাম, ঠিক না? আমাদেরকে যুদ্ধটা করে যেতে হবে, আমাদেরকে বলতে হবে। তো যাই হোক, আমি আজকে যেই পার্টিকুলার ইস্যুতে আমি কথা বলতে এসেছি, সেই আধিও অকৃত্রিম, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা চলছে, সেটার দুটো ইস্যু নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে বিদেশি আইনজীবীরা কি এই ট্রাইব্যুনালে অংশগ্রহণ করতে পারেন কিনা, বা না পারলে কেন তারা পারেন না, এবং এই ট্রাইব্যুনালটার যে বলা হচ্ছে যে রাইটসগুলো, যেগুলোর কথা বলা হচ্ছে, যে ডিফেন্সকে রাইট দেওয়া হচ্ছে না, ডিফেন্সকে নানান ধরনের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, সেটা নিয়ে খানিকটা আমি আলোকপাত করতে চাই। প্রথমত যদি আমি খুব কুইকলি অ্যাড্রেস করি, যে আইনজীবী ইস্যুতে বলা হয়ে থাকে যে ভাই, জামাতে ইসলামের বা যাদেরকে অ্যাকিউজ করা হয়েছে অন্যান্য দল বা হোয়াট এভার, এমনকি দলও নেই এমন ব্যক্তিদেরকে, যে তাদেরকে কেন অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, যে তাদের পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কেন তারা লয়ার আনতে পারছে না। এই কথা বলতে গিয়ে যে কথাটা বলা হয় সাধারণত, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিচার হচ্ছে, তাহলে আন্তর্জাতিক লয়ার আসবে। কারণ আমাদের যে একটা মাইন্ডসেট আছে, আমরা মনে করি যে আন্তর্জাতিক বিচার শব্দটা যেহেতু আছে, তাহলে তাহলে কেন আমরা শ্রীলঙ্কা থেকে একজন লয়ার আনতে পারবো না, আমেরিকা থেকে একজন লয়ার আনতে পারবো, ইংল্যান্ড থেকে কেন আমরা লয়ার আনতে পারবো না। আমরা যখন এই কথাগুলো বলি, তখন আমাদেরকে বারবার যে ব্যাপারগুলো আছে, যে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কেন এটা হচ্ছে না, এটা জানতে হবে। সেটা হচ্ছে যে বারবারই বলেছি যে এই অপরাধগুলোর ব্যাপ্তি আন্তর্জাতিক, বা আন্তর্জাতিক ধরে নেওয়া হয় যে যে অপরাধগুলোর বিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমসের, সেগুলো সমগ্র মানব জাতির বিরুদ্ধে অপরাধগুলো আন্তর্জাতিক, অপরাধের উপাদানগুলো আন্তর্জাতিক, বা ইন্টারন্যাশনাল ক্রাইমসের আন্ডারে পড়া যে উপাদানগুলো, যেটা আমি আগেও বলেছি ভিডিওগুলোতে, আপনি ওখানে গেলে দেখবেন এই ব্যাপারগুলো আমি অনেকবার ডিসকাশন করেছি। কিন্তু আমাদের এই বিচার প্রক্রিয়াটা, এই বিচারটা হচ্ছে দেশীয় আদালতে, ডোমেস্টিক আদালত, আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব যে প্রসিডিওরগুলো আছে, রুলস অ্যান্ড প্রসিডিওর, সেগুলো আমরা করছি। আপনি চিন্তা করতে পারেন যে আমাদের মতো একটা দেশ, মাত্র যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল মতো একটা, ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্টের মতো একটা অ্যাক্ট করে ফেলেছে সংবিধানকে। এটা 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 পৃথিবীর অনেক দেশ, জাস্ট আমাদের দেশে যে সমালোচনা করা হয়, সেটা তো জানেন যে রাজনৈতিকভাবে বিভিন্ন সমালোচনা করা হয়, বলা হয়, কিন্তু পৃথিবীর কাছে আমাদের বিস্ময়। এটা পৃথিবীর মানুষ, আমি ইউরোপিয়ান পার্লামেন্টের একটা ডিবেট দেখেছিলাম, যেখানে একজন মানুষ খুবই বিস্ময় নিয়ে বলেছিল যে বাংলাদেশের মতো একটা এরকম একটা ইমার্জিং একটা দেশ, যারা এখনো হয়তো বা ঠিকমতো তাদের উন্নতির শিখরে যেতে পারছে না, যে প্রসিডিউরাল যে ব্যাপারগুলো, তারা অনেক কিছু পিছিয়ে আছে নানান, কিন্তু তারা
এই দেশটাও আপনার আন্তর্জাতিক অপরাধ আইনের মতো একটা আইন করে ফেলেছে। এটা আমাদের জন্য একটা গর্বের একটা ব্যাপার। বঙ্গবন্ধু সরকার এটা করেছেন, বিচারের জন্য তিনি এটা করেছেন। সেই সময় ডক্টর কামাল হোসেন ছিলেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন, সে অন্য ইতিহাস। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাপারগুলো একটু জানতে হবে যে এই আইনটার ভেতরে, এই আইনটা দেশীয় আদালতে দেশীয় আইনে বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধগুলোর, কেন বিদেশি আইনজীবী আসতে পারছে না। 1972 সালে একটা আইন করা হয়েছিল যেটাকে বলা হয় যে বার কাউন্সিল অর্ডার 1970, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972, যেটার যদি আমরা 27 নম্বর অনুচ্ছেদে আমরা যাই, আর্টিকেল 27-এ আমরা যাই, তাহলে আমরা যেটা দেখতে পারবো যে এটার রিকোয়ারমেন্টসগুলো কি। একটা লয়ার বাংলাদেশে প্র্যাকটিস করতে হলে তার একটা বড় একটা রিকোয়ারমেন্টস হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন আপনি যদি এই রিকোয়ারমেন্টসের দিকে তাকান তাহলে কিন্তু অনেক রাস্তাগুলো বন্ধ হয়ে যায় আসলে সাধারণত। আবার এটাও বলে নেওয়া উচিত এখানে যে এই আইনটা কিন্তু আপনার এমন না যে বিচারটা শুরু হয়েছে তখন করা হয়েছে খুব খুব বিদ্বেষ নিয়ে, এরকম কিন্তু না। এটা 1972 সেটা করা হয়েছে। এটা একটা সার্বভৌম রাষ্ট্র, যে কেউ চাইলেই এখানে এসে আমাদের কোর্টে এসে প্র্যাকটিস করতে পারে না। এটা অনেক দেশেই এই ধরনের নিয়ম আছে। তো স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে টবি ক্যাডম্যান, মানে জামাতের যে লয়ার আছে টবি ক্যাডম্যান, জন কামি স্টিভেনকে কিউসি কেন আসতে পারছেন না, বা তারা এখানে মামলা লড়তে পারছে না। এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে টবি ক্যাডম্যান কিন্তু বাংলাদেশে এর আগে 5 বার তিনি এসেছিলেন এবং 6 বারের সময় তিনি আসতে পারেন। সেটা নানান ধরনের জটিলতা ছিল, সেটা ইমিগ্রেশন টাইপ হয়তো জটিলতা ছিল, ওনার ভিসা অ্যাপ্লিকেশন, এই ধরনের বিভিন্ন রকম, সেটাতে আমি যাচ্ছি না, সেটা আলাদা ইস্যু। আমি যে ইস্যুতে যাচ্ছি সেটা হচ্ছে যে তিনি করতে পারছেন না বিকজ আমাদের আইনে আছে যে তাকে বাংলাদেশের সিটিজেন হতে হবে। এখন শুধু তিনি কেন, আমি পারছি না, বা আমরা আমাদের যাদের দ্বৈত নাগরিকত্ব বা আমাদের অন্যান্য যাদের বাংলাদেশে এখানে আছেন তারাও যে প্র্যাকটিস করতে চান তারাও তো পারছেন না। ইনফ্যাক্ট প্রসিকিউশন টিম বা সরকারও কিন্তু দেশের বাইরে থেকে একজন লয়ারকে এনে এখানে, আমরাও তো আমাদের প্রসিকিউশনের পক্ষ তো আমরা চাই যে পৃথিবীর আরও ভালো কোনো লয়ার আমরা পৃথিবীর বাইরের থেকে আমরা আনবো। আমরা চেরি ব্লেয়ারকে নিয়ে আসলাম, আমরা হয়তোবা আরও ভালো কোনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ারকে নিয়ে আসলাম এখানে, কিন্তু আমরা পারছি না বিকজ আমাদের লয়ের ব্যাপার। এখন এখানে প্রশ্ন এসে যাচ্ছে যে এই ধরনের একটা ধরেন হাই ভোল্টেজ একটা বিচারের ভেতরে কি এই ধরনের লিনিয়েন্সিটা কি সম্ভব ছিল না? এটা কি গভর্নমেন্ট চাইলেই কি পারতো না? ইয়েস, এটা খুব ভালো একটা প্রশ্ন। আপনারা যদি এই একই আইনের মানে বার কাউন্সিল অর্ডার অ্যাক্টের আপনারা যদি দেখেন অনুচ্ছেদ 19-এ দেখেন, এখানে বলা হচ্ছে যে এই আদেশের ভিন্ন কোনো ব্যতিক্রম সাপেক্ষে কোনো ব্যক্তি যে পর্যন্ত একজন অ্যাডভোকেট না হবেন সে পর্যন্ত আইন পেশা চর্চা অধিকারী হবেন না। তো এই আদেশের ভিন্ন কোনো ব্যতিক্রম সাপেক্ষে, তার মানে এখানে ডিসক্রিশনের কথা বলা হচ্ছে, তার মানে ডিসক্রিশনটা রয়েছে, ডিসক্রিশনটা দেওয়া সম্ভব কিন্তু একজন লয়ারকে হয়তো বা কোনো সার্টেন টাইমের জন্য প্র্যাকটিস করতে দেওয়ার জন্য। তো এই যে ডিসক্রিশনটা রয়েছে, যে ডিসক্রিশনের পাওয়ারটা, এটা কার রয়েছে? এটা কিন্তু বার কাউন্সিলের রয়েছে। তো বার কাউন্সিলের প্রধান এই গত 6-7 বছর ধরে বা 5 বছর ধরে কারা রয়েছে? সেটা কিন্তু এই বিএনপি জামাত সমর্থিত প্রার্থীরাই কিন্তু এখন সুপ্রিম কোর্ট বার, ঢাকা বারের কিন্তু সভাপতি বা প্রেসিডেন্ট তারা রয়েছে। তো তাদের অনুমতি এখানে সবচেয়ে বড় প্রয়োজন হয়ে পড়ে। তো তারা কেন অনুমতিটা দিল না? কারণ তারা এটা জানে যে ফ্লাড গেটটা, যদি আমি বারবার একটা কথা বলছি ফ্লাড গেটের কথা, ফ্লাড গেট হচ্ছে ধরেন আপনি একটা রেস্ট্রিক্টেড একটা লকে আপনি লিনিয়েন্ট করে দিলেন আপনার ডিসক্রিশনারি পাওয়ার অ্যাপ্লাই করে, তখন আপনার ফ্লাড গেট মানে সবাই তখন এটা সুবিধা নিতে চাইবে। তখন কিন্তু এটা একটা বিশাল কনস্টিটিউশনাল একটা ঝামেলার মধ্যেও পড়ে যাবে যে উনি পাচ্ছেন বা এটা প্রপোর্শনেট হচ্ছে কিনা, নানান ধরনের এখানে কোশ্চেন উঠে যাবে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য কিন্তু এই বিএনপি যেমন সমর্থিত লয়াররাও কিন্তু এটা দিচ্ছে না, তারা এই যে ডিসক্রিপশন তারা অ্যাপ্লাই করছে না, ওটা কিন্তু তাদের হাতে ছিল, এটা কিন্তু তারা কখনো বলে না এই কথাটা। তো খন্দকার মাহবুব হোসেন কেন বলতেছেন না, ডিসক্রিপশন কেন দিচ্ছেন না, তিনি কেন এটা বলছেন না যে ঠিক আছে আমি বলছি, আমি ডিসক্রিপশনে দিচ্ছি, তার হাতে তো এখন অনেক ক্ষমতা। তো এটা নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন তোলে না। তো যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে এই যে বিদেশি আইনজীবীরা বাংলাদেশের আদালতে এসে প্র্যাকটিস করতে পারছে না, সেটা একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাক্টে, সেটা হচ্ছে যে প্রথম যে রিকোয়ারমেন্টটা রয়েছে 1927-এর, সেটা হচ্ছে যে আমাদেরকে একজনকে বাংলাদেশের সিটিজেন হতে হবে। এটা উল্লেখ্য একটা জিনিস যে 1972 সালেও কিন্তু যে গভর্নর মালেক, যে রাজাকার দালাল ছিল, তার বিচারের ক্ষেত্রেও কিন্তু ইংল্যান্ড থেকে ব্যারিস্টার সামথিং তাকে আনার কথা ছিল, কিন্তু সে কিন্তু আসতে পারেনি এই 72-এর এই আইনটার ফলেই। তো আবার খেয়াল করে দেখেন তত্ত্বাবধায়ক সরকার আমলে যে এখন প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা,
চেরি ব্লেয়ার কিন্তু বাংলাদেশে এসেছেন, কিন্তু তিনি মামলা লড়তে পারেননি এই আইনটার বদলতে, কিন্তু তিনি পরামর্শ দিতে পেরেছেন। তো সে পরামর্শ তো ডিফেন্স পাচ্ছেই। টবি ক্যাডম্যান বা যারা যারা রয়েছে তারা এমপ্লয় করেছে, তারা বিভিন্ন ল ফার্মের সাথে আছে, আপনারা জানেন যে 9 বেডফোর্ড রো হোয়াট এভার। তো আমি এটা বলছি সেটা হচ্ছে যে এই হচ্ছে আইনটা, যে বাংলাদেশের সিটিজেন হতে হবে। দিস ইজ দ্য অ্যাক্ট। একটা নাম হচ্ছে আপনার এই যে বললাম যে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার 1972। দ্বিতীয় যে ইস্যুটা এসেছে সেটা হচ্ছে যে সমান সুযোগ কি দেওয়া হচ্ছে কিনা ডিফেন্স অ্যান্ড এই কথা বলবার আগে আমি একটা কথা অবশ্যই আমাকে অ্যাড্রেস করার প্রয়োজন। আপনারা জানেন যে গণজাগরণ মঞ্চের কথা আপনারা জানেন, শাহবাগের উত্তাল দিনগুলোর জানেন, বাংলাদেশের গণ আন্দোলনটার কথা জানেন, যে এই যে শাহবাগে যেটা হয়েছে 2013 সালের 5ই ফেব্রুয়ারিতে। মজার ব্যাপার কি জানেন, যে আমরা সবসময় বলি যে ডিফেন্সেরকে এই রাইট দেওয়া হচ্ছে না, ওই রাইট দেওয়া হচ্ছে না, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। আপনার মানবাধিকার সংস্থাগুলোর কথা বলেন, আপনি বিভিন্ন রকমের মানুষদের কথা বলেন, তারা এটা ক্রমাগতভাবে এটা বলে যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু কখনো এই কথাটা অ্যাড্রেস করেনি যে এই যে বাদী পক্ষ বা প্রসিকিউশন, তাদের অধিকারটা কিন্তু সেখানে আসলে ডিফেন্সের মতো সমান ছিল না। কেন, কিভাবে সমান ছিল না? ওই আইনটার 20 ধারাতে যেটা বলা ছিল, যে সেটা হচ্ছে যে কোনো মামলাতে যদি কারো কোনো কনভিকশন হয়ে যায়, তাহলে সে কনভিকশনটা যদি হয় যাবজ্জীবন, তাহলে সেটাকে অ্যাপিল করে রাষ্ট্রপক্ষ কিন্তু সেটাকে অ্যাপিল করে ফাঁসির জন্য আবেদন করতে পারবে না। যে রায় দেওয়া হয়েছে সেটাই মেনে নিতে হবে। শুধুমাত্র সে তখনই পারবে যদি কোনো মামলাতে তাকে খালাস দেওয়া হয়। এটা কত বড় একটা অন্যায় আপনি চিন্তা করেছেন? আজকে যদি ব্যাপারটা এমন হতো, আপনার কাদের মোল্লার ক্ষেত্রে তো আপনার গণজাগরণ মঞ্চের এই সূত্রপাত, যদি এমন হতো যে কাদের মোল্লার ক্ষেত্রে এই 5টা অপরাধেই আপনার কোনোটাতে খালাস না দিয়ে সবগুলোতেই আপনার যাবজ্জীবন দেওয়া হয়ে গিয়েছে বা কোনো শাস্তি দিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের মানে ওই আইনটা সংশোধনও যদি না করা হতো, তাহলে কিন্তু সুযোগ ছিল না আর তাকে তার জন্য ফাঁসির আবেদন করা, শুধু ওই খালাস হওয়াগুলো ছাড়া। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেখানে কিন্তু প্রসিকিউশনের রাইট ছিল না, মানে সব বলা হচ্ছে সমান অধিকার, রাইটটা আমাদের ছিল না। অথচ এই পয়েন্টটা নিয়ে আমি কখনো কাউকে কোনো কথা বলতে দেখিনি। এটা সম্ভব হয়েছে গণজাগরণ মঞ্চ বা শাহবাগের যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের ফলশ্রুতিতে অ্যামিকাস কিউরিকে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 7 জন অ্যামিকাস কিউরি ছিলেন। আপনার মাহমুদুল ইসলাম ছিলেন সেখানে, ব্যারিস্টার রফিকুল হক ছিলেন, টিএইচ খান, আপনাদের আরেকজন আছে আজমালুল হক কিউসি, তিনি ছিলেন। এরকম 7 জনের সমন্বয় একটা অ্যামিকাস, তারা কিন্তু মতামত দিয়েছিলেন সেখানে যে হ্যাঁ এটা 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 হতে পারে, এটা আইনটা পরিবর্তন হতে পারে। কারণ দুই পক্ষের সমান যদি না হয়, একটা প্রিন্সিপাল কিন্তু কাছে বলা হয় লতে, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ আর্মস। সেটা হচ্ছে ধরেন আমার 2টা হাত আছে, এখানে আমার 2টা হাতকে আমি সমান শক্তি দেওয়া যদি না করি বা না সুযোগ দিই, তাহলে কিন্তু সেখানে বঞ্চনা, সেখানে ডিপ্রাইভেশনের একটা সুযোগ তৈরি হয়। তো এই আইনটার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সুযোগ কি দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, আপনি যদি আইনটাকে ভালো করে পড়েন, আপনি আইনটা দেখেন, আপনি দেখবেন যে সেখানে লগুলো যেভাবে আছে, নানা অসংখ্য রাইট সেখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে ডিফেন্সের লয়ার নেই, লয়ারকে নিয়োগ দিচ্ছে, রাইট টু সাইলেন্স আছে, তিনি যদি দোষ স্বীকার করতে না চান তিনি চুপ থাকতে পারেন। যদি ব্যাপারটা এমন হয় যে একজন যার ব্যাপারে অভিযুক্ত হয়েছে তাকে কিন্তু কেউ অপরাধী বলছে না যতক্ষণ পর্যন্ত না প্রসিকিউশন প্রুফ করতে পারছেন। এবং এই যে অন্যায়টা অভিযোগটা আনছে প্রসিকিউশন, এই প্রসিকিউশনকে এটা প্রমাণ করতে হবে, এটা ডিফেন্সকে প্রমাণ করতে হবে না। মানে পুরো দায়টা কিন্তু প্রসিকিউশনের উপরে। এগুলো হচ্ছে বেসিক রাইট, যেটা মানে দুটো পক্ষ সমান অধিকার পাচ্ছে কিনা, সমান অধিকারে তারা তাদের এই মামলাটা পরিচালিত হচ্ছে কিনা, তারা সমানভাবে কথা বলতে পারছে কিনা। আমি সেদিন একটা টক শোতে বলেছিলাম যে কামরুজ্জামানের ক্ষেত্রে, সম্মত মামলার ক্ষেত্রে, যেখানে ডিফেন্সকে আপনার 11 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 12 ঘন্টা সময় দেওয়া হয়েছে, দিনের পর দিন তারা পিটিশন করেছে, এই করেছে সেই করেছে, সেখানে আপনার প্রসিকিউশনকে সময় দেওয়া হয়েছিল মাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো। আপনি যদি সময়ের এটা হিসাব করেন, তারা ইন্টারলোকেটরি অ্যাপিল তারা একের পর এক অ্যাপিল করেছে। তারা এমনকি তারা গোলাম আজমের খাওয়া নিয়ে তারা একটা অ্যাপিল করেছে। আপনারা কোথাও শুনেছেন যে সিটিং জাজকে তারা বলছে যে সিটিং জাজকে সরে দেওয়ার জন্য? আপনার টবি ক্যাডম্যান, তারা 3 জন আইনজীবী একটা পিটিশন করেছিল বিচারপতিদেরকে সরে যাওয়ার জন্য। এগুলো লিগ্যাল এথিক্সের কিন্তু নানান ধরনের ভায়োলেশন। এগুলো কিন্তু সিরিয়াস কোশ্চেন লিগ্যাল এথিক্স নিয়ে। এগুলো নিয়ে নানান ধরনের কথা হয়েছে, নানান ধরনের বক্তব্য এসেছে মিডিয়াতে। তো এই যে রাইটসগুলো, যে ইন্টারলোকেটরি যে অ্যাপিলগুলো করছে, পিটিশনগুলো যে দায়ের করছে, সেগুলো নিয়ে শুনানি হচ্ছে দিনের পর দিন। জামাত দিনের পর দিন চলে যাচ্ছে, জামাত হরতাল দিচ্ছে, নিজেরাই হরতাল দিয়ে বলে যে আমাদের সিকিউরিটির জন্য আমাদের লয়ার আসতে পারবে না, সেটার আদালত মুলতবি থেকেছে। এই যে রাইটসগুলো,
এই যে আইনের যে বেসিক রাইটসগুলো তাদেরকে বলতে দেওয়া, কোর্টে ঠিকমতো তাদেরকে সময় দেওয়া, তাদের কথা শোনা, তাদের এভিডেন্সগুলো, এই যে সবগুলো, এগুলো আমরা কেউ পর্যালোচনা করি না। আমরা তো যেটা অনলাইনে এটা দেখি, এই অমুক খারাপ, তাহলে অমুক খারাপ, লেখো এটা একটা শেয়ার দাও, কিন্তু আমরা এই যে পর্যালোচনা করবো, যে এক্সপ্লোর করবো আমরা, এগুলো আমরা কখনো করি না। এই ফলে যেটা হয়েছে যে নানান ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি যারা স্বাধীনতার বিরোধী, আমি তাদেরকে কিন্তু কোনো ধরনের বলছি না, তারা তো চোখ বন্ধ, তারা তো অন্ধ, তারা শুনবে না। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছি, স্বাধীনতার পক্ষে রয়েছি, আমরা কতটুকু এটা জানবো, আমাদের আগ্রহ রয়েছে, আমরা কতটুকু এটা জানি, আমরা কতটুকু এটা জানতে চাই, আমরা কিন্তু এই ব্যাপারটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করার সময় এসেছে। আমি এখানে খুব দ্রুত একটা জিনিস শেষ করব, সেটা হচ্ছে যে একটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথা বারবার বলা হয়। আমি এর আগেও বলেছি ভিডিওগুলোতে, আবারও এক কথাতে বলছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে ইনফ্যাক্ট আসলে কিছু নেই। বলে না যে আমরা মজা করে খুব একটা কথা বলি যে এটা মিডিয়ার তৈরি, আসলে এটা একটা অনেকটা মিডিয়ারই তৈরি, এটা মিডিয়ার সৃষ্টি। যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এমন না যে এইটা হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানের মধ্যে এই বইটা আমি ফেলে দিলাম, তাহলে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়ে প্রসেস হয়ে বেরোলো, ব্যাপারটা তা না। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটা আমি একটু আগে বলেছি যে আমি ডিউ প্রসেসে আমরা জিনিসটা করছি না, সঠিকভাবে সঠিক নিয়ম মেনে দুই পক্ষকে সমান অধিকার দিয়ে আমি কি এই মামলাটুকু বা এই অভিযোগটুকু আমরা প্রসিড করছি কিনা, এগিয়ে নিচ্ছে কিনা, এটা কিন্তু এখানে এটাই হচ্ছে বেসিক্যালি এই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করছি কিনা। এই তো যদিও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলে আসলে আমি বলেছি যে এটা একটা আপেক্ষিক ধারণা, তারপরেও আপনার সারা পৃথিবীতে একটা জিনিসকে খুবই আদর্শ হিসেবে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে, বলা হয় যে আইসিসিপি আসলে হচ্ছে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তো এই ইন্টারন্যাশনাল কভেনেন্স অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের আমি যদি ধরেন রাইটস অ্যান্ড ডিসক্লোজারের আমি যদি যাই, যে ওদের ওইখানে কি লেখা আছে, আর্টিকেল 9 সাবসেকশন 2 ICCPR এ বলা হয়েছে, এনিওয়ান হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ইনফর্মড all the time of arrest, of the reasons for his arrest, and shall be promptly informed of any charges against him. তো এইটা বলা হয়েছে ICCPR এর 9(2)-তে, কিন্তু আবার আমাদের রুলস অ্যান্ড প্রসিডিউরের 9(3)-এ কি বলা হয়েছে দেখেন, একই কথা কিন্তু একই রকম। সেটা হচ্ছে at the time of executing the warrant of arrest under sub-rule 2 or later on, copy of allegations is to be served upon such person. খেয়াল করে দেখেন যে ICCPR মানে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, যেই দলিলটাকে বলা হচ্ছে, সেটার সাথে আমাদের রুলস অ্যান্ড প্রসিডিউরের এই 9(3) আর এই ওদের 9(2) এর কি অদ্ভুত মিল, সেম একই জিনিস। আবার ফার্দার রুল 18 সাবসেকশন 4 ICTBD প্রোভাইডস, এটা বলছে দ্য চিফ প্রসিকিউটর শ্যাল file extra copies of formal charges and copies of other documents for supplying the same to the accused. মানে accused को এই একই documents গুলো দেবে, which the prosecutions intend to rely upon in support of such charges, so that the accused can prepare his defense. মানে হচ্ছে যে যেই ডকুমেন্টস গুলোর উপর রিলাই করে প্রসিকিউশন আপনার মামলাটাকে প্রসিড করবে, সেই একই ডকুমেন্টস বা একই এভিডেন্সগুলো কিন্তু আপনার এই ডিফেন্সকে দিতে হবে, যাতে করে ওই ডিফেন্সকে দেখে সেটাকে খুবই স্ক্রুটিনি, সে কি খুবই ক্রিটিক্যালি অ্যাসেস করে, বা সেটার পাল্টা প্রুফও যদি থাকে সেগুলো নিয়ে এসে আসতে পারে। এগুলো হচ্ছে বেসিক রাইটস। এই সবগুলো রাইটস কিন্তু আমাদের লতে আছে, এবং ICCPR যে ইন্টারন্যাশনাল কভেনেন্ট সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সেখানেও আছে একই। এটা একটা খুবই সিমিলার। আপনি যদি ওই ICCPR এর আর্টিকেল 14-এ আপনারা যান, সেখানে আপনি দেখবেন পাবলিক ট্রায়ালের কথা বলা রয়েছে। 14 সাবসেকশন 1-এ বলা হয়েছে, 10 সাবসেকশন 4-এ 14 সাবসেকশন 1-এ বলা হয়েছে পাবলিক ট্রায়ালের কথা, ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল ট্রাইব্যুনালের কথা। আমাদের সেকশন 10(4)-এর কথা বলা হয়েছে পাবলিক ট্রায়ালের কথা। তারপর আমাদের রুল 9 সাবসেকশন 3-এর কথা আছে, 18 সাবসেকশন 4-এ আছে accused to know of the charges against him and the evidence against him. accused কে জানতে হবে যে কেন তাকে চার্জ করা হয়েছে, কি এভিডেন্স তার বিরুদ্ধে এসেছে। এই যে আমি বলছি যে আর্টিকেল 14 আপনারা যদি দেখেন ICCPR এর, এবং সেটার সাথে আমাদের রুলস অ্যান্ড প্রসিডিউরকে মিলিয়ে দেখেন, বা আমাদের আইনটাকে মিলিয়ে দেখেন, এক্স্যাক্টলি সেম। আমার এই বক্তব্যটার পরে আপনারা নিজেরাই মিলিয়ে দেখেন, কারণ এই অনলাইনে এগুলো আমরা সবসময় পেতে পারি। আবার আমি ওই সাইটটা আবার আপনাদেরকে বলছি যে www.icrfoundation.org, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও আপনি সব ডকুমেন্টসগুলো পাবেন, দেখবেন। এগুলো বই কিনতে পাওয়া যায় অনলাইনে, ICCPR সার্চ দিলেই দেখবেন। আবার ICTS 73 আমাদের অ্যাক্ট, আমাদের রুলস অ্যান্ড প্রসিডিউর ICCPR মিলিয়ে দেখবেন যে মানে
কতটুকু সিমিলারিটি রয়েছে। সুতরাং এইটার কোনো সুযোগ নেই বলবার যে না এই বিচারটা সঠিকভাবে হচ্ছে না, এই বিচারটা নিয়মগুলো মানা হচ্ছে না, নানান ধরনের অভিযোগ। তো আমি যেটা বলবো যে দুটো পয়েন্ট আজকে ক্লিয়ার করবার কথা ছিল, যে বিদেশি লয়ারদেরকে কেন আসতে পারছে না, জটিলতাটা কোথায়, এবং এই আইনটা কি সব রুলস অ্যান্ড প্রসিডিউর কিংবা সমান রাইট কি দেওয়া হচ্ছে কিনা দুই পক্ষকে, এতটুকুই বলবার ছিল। সবাই ভালো থাকবেন। আমার মনে হচ্ছে স্টে ফোকাসড। আমাদের এই ট্রাইব্যুনালটা বা এই ট্রাইব্যুনাল সম্পর্কে আমাদের অনেক কিছু জানার রয়েছে। আমি সামনের সময় আরও কিছু পোস্ট করব বিভিন্ন পার্টিকুলার খুব ইস্যু বেসড। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।